সারাদিন খালি খাই খাই আর খাই খাই, খালি খাবো আর খাবো। হাত দিয়ে দেখো একটা পিঠেতে, হাত একেবারে তোমার ভেঙে দেবো। বলি ও গিন্নি, আরে একটা পিঠে দাও না। একটা পিঠে দিলে কি হয় বলো? আরে বাচ্চাগুলোকে তো দিলে তুমি। আমি যা বলার একবার বলে দিয়েছি, একই কথা আমি এতবার বলতে পারবো না। 3 দিন দেখছো সুগার কত বেড়েছে বলো তো। ও দিদা, দাও না আমাকে একটা পাটিসাপটা। দিদা আমাকেও দুটো দুধ পুলি দাও না। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দাঁড়া, তোদের জন্যই তো বানিয়েছি। দাও দাও, ওদেরই সব দিয়ে দাও, আমার লাগবে না। তোর থাকবোই না এখানে। যাও তো, বুড়োর আবার বেশি রাগ। দিদা, আমরা চললাম গল্প শুনতে। দাদু, এই দেখো তোমার জন্য কি এনেছি। সাব্বাস, কি করেছিস রে তোরা? এই দিদা দেখেনি তো একদম? না দাদু, কেউ দেখেনি, তুমি গল্প বলো। হ্যাঁ বলছি, গল্প না বলে কোনো উপায় আছে? যা কাণ্ড করেছিস তোরা। এই গ্রামের গল্প আমি আগেও বলেছি তোমাদের। এই গ্রামের নাম নিশিনগর। পূর্ণিমার চাঁদের আলোয় রান্নাঘরের সামনের ছোট্ট এক ফালি জায়গাটায় দাঁড়িয়ে আয়েশ করে চায়ের কাপে চুমুক দিচ্ছিল সুকান্ত। সেখান থেকে জানালার সাহায্যে পিছনের বাগানটা পরিষ্কার দেখতে পাওয়া যায়। ঝোপঝাড়ের মধ্যে উবু হয়ে বসে আছেন একজন স্ত্রীলোক। বসে কি যেন করছেন। হ্যাঁ, সুকান্ত একদম ঠিক দেখছে, তার কোনো ভ্রম হচ্ছে না। ঠিক কি করছেন সেটা বুঝতে না পারলেও ওখানে যে একজন মহিলা বসে আছেন তা একেবারে নিশ্চিত। যদিও গ্রামের লোকজন জ্যোৎস্না রাতেই ভূত প্রেত দত্তি দানব ইত্যাদি দেখে থাকেন। তার কারণ অবশ্য বিশেষ কিছুই নয়। চাঁদের আলোক রশ্মি কলা পাতার উপর পড়লে দূর থেকে তা দেখে সাদা কাপড় পরা ঘোমটা দেওয়া এক অবয়ব বলে মনে হওয়াটাই চিরাচরিত ঘটনা। প্রায় প্রত্যেক গ্রাম বাংলার ভৌতিক কাহিনীতেই এমন এক ভয়ঙ্কর কলা পাতা ভূতের উল্লেখ থাকতে দেখা যায়। একটু ভুল হলো, ঠিক কলা পাতা ভূত নয়, কলা পাতা পেতনি বা কলা পাতা শাঁখ চুন্নি। কারণটা হলো ঘোমটা। তো ঘোমটা দেওয়া কেউ তো আর পুরুষ হতে পারে না। তবে এই মুহূর্তে ব্যাপারটা অবশ্য একটু গোলমেলে। সুকান্ত এখন যাকে দেখতে পাচ্ছে সে কিন্তু একজন স্ত্রীলোকী, আর সেটা সুকান্ত নিশ্চিত হতে পারছে কারণ তার মাথায় ঘোমটা দেওয়া নেই। মাথা ভরা কালো চুল, হাতে পেঁচিয়ে খোঁপা বাঁধা, শাড়ির আঁচলে মহিলার পিঠটা ঢাকা। সুকান্তর দিকে পিছন ফিরে বসে ঝোপের মধ্যে হাত ঢুকিয়ে কি যেন করছেন তিনি। সুকান্ত ভাবতে থাকে, এত রাত্রে মহিলা করছেন কি? মাটি খুঁড়ছেন কি? গাছের পরিচর্যা করছেন? কিন্তু তাই বলে এই সময়? আবছা চাঁদের আলোয় ঠিক বোঝা যাচ্ছে না। একবার বাগানে গিয়ে দেখবে কি? থাক, দরকার নেই ওসবের। ঠিক সাহসে কুলাচ্ছে না ওর। এগিয়ে গিয়ে জানালাটা ভেজিয়ে দিতে যেই উদ্যত হয়েছে সুকান্ত, ঠিক তক্ষুনি মহিলা ঘাড় ফিরিয়ে তাকালেন ওর দিকে। মুখখানা দেখেই চমকে উঠল সুকান্ত। ওর ছোট কাকিমা। এতক্ষণ ধরে ছোট কাকিকে দেখে এত সব কথা ভাবছিল,
একটা শান্তির নিঃশ্বাস ফেলে হেসে জিজ্ঞাসা করল সুকান্ত, আরে ছোট মা, তুমি ওখানে কি করছো এই ভর সন্ধ্যায়? অন্ধকারের মধ্যে ওই ঝোপে ঝাড়ে কেন গেছো? সাপ খোপ থাকতে পারে তো, ঘরে চলে এসো তাড়াতাড়ি। উত্তরে ওর কাকিমা বললেন না কিছু। বাধ্য মেয়ের মতো উঠে পড়লেন। তারপর ঘরে ঢোকার পথে অগ্রসর হলেন। সুকান্ত চায়ের কাপটা রান্নাঘরের মেঝেতে নামিয়ে রেখে এসে সোজা নিজের ঘরে চলে এলো। ছোট কাকা যখন পৃথিবীর মায়া ত্যাগ করেন তখন সুকান্তর বয়স খুব বেশি হলে বছর 17 হবে। কি এক অজ্ঞাত কারণে আত্মহত্যা করেন ছোটকা। আত্মহত্যা নাকি হত্যা নাকি নিছকই দুর্ঘটনা, তা নিয়ে এখনো একটা প্রশ্নচিহ্ন রয়েই গিয়েছে অবশ্য। সুকান্ত যদিও নিজের চোখে কিছু দেখেনি, তবে ঘটনার দিনটা তার পরিষ্কার মনে পড়ে আজও। তখন সবে মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে। সেই সময়ে স্কুলে চলছিল গরমের ছুটি, তাই দিন 7 জন্য মামার বাড়ি গিয়েছিল সুকান্ত। ছুটি কাটিয়ে সেদিনই বাড়ি ফিরছিল। পাড়ার মোড়ে চায়ের দোকানে জটলা বেঁধে যে সমস্ত আলোচনা চলছিল তার মধ্যে থেকে 2-1টা কথা কানে আসতে রীতিমতো ঘাবড়ে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিল তরুণ ছেলেটি। ফিসফাস কথাবার্তায় আর একটু কান পাততে সে বুঝতে পারল তাদের বাড়িতেই ভয়ঙ্কর একটা কিছু ঘটনা ঘটেছে। আর তিলমাত্র সময় নষ্ট না করে বড় বড় পা ফেলে সুকান্ত সোজা গিয়ে উপস্থিত হলো জমায়েতে। পাড়ার এক প্রবীণ ভদ্রলোক পরেশ জেঠুকে জিজ্ঞাসা করল, জ্যাঠামশাই, কি হয়েছে বলুন তো? উত্তরে পরেশ জেঠুকে চুপ করে থাকতে দেখে সুকান্ত তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে একই কথা, কিন্তু কোনো সদুত্তর দিতে পারেন না বৃদ্ধ মানুষটি। অগত্যা চুপ করেই থাকেন। তারপর বাড়ি ফিরে যা শুনল তাতে পায়ের তলার মাটি সরে গিয়েছিল সুকান্তর। ছোটকা নাকি কোনো এক অজ্ঞাত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বাড়ির পিছনের জঙ্গলে বড় আম গাছটার নিচে ছোটকাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। আর কিছু শুনতে চায়নি সুকান্ত। সেদিন সমগ্র গ্রামবাসীর কাছেই সমস্ত বিষয়টা ভীষণভাবে গুলিয়ে গিয়েছিল। সুকান্তর ছোটকা মারা গিয়েছেন। সারাক্ষণ হাসি খুশি মজা আনন্দ নিয়ে মেতে থাকা মানুষটা আর বেঁচে নেই। এটাও কি আবার সম্ভব নাকি কখনো? কি হয়েছিল আসলে ছোট কাকার? সুকান্ত কি সত্যিই জানে না, নাকি জেনেও না জানার ভান করে? থাক, এসব চিন্তা ভাবনাগুলিকে অনর্থক প্রশ্রয় না দেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করে ও। তাছাড়া কি বা হবে এখন আর ওসব আদ্যিকালের কথা ভেবে? কত যুগ আগের কথা, ঠিক মতো হিসাবও রাখতে পারে না। তারপর তো কত কোটি কোটি গ্যালন জল যে গঙ্গা দিয়ে বয়ে গেছে তারও কোনো হিসেব নেই। সব ধুয়ে মুছে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। নিজের ঘরে ফিরে এসে মাথার নিচে বালিশ দিয়ে আরাম করে বিছানায় শুয়ে পড়ল সুকান্ত। এদিকে এখনো বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, চোরা ঠান্ডা যাকে বলে আর কি। গায়ে একটা মোটা চাদর টেনে নিয়ে শুয়ে এসব পুরনো কথাই ভাবছিল। কিভাবে যে কি হয়ে গেল কে জানতো যে মাধ্যমিক পাশ করতে না করতেই ওদের গ্রামের বাড়ির বাস চিরতরে উঠে যাবে। যেহেতু ছোটকার মৃত্যুটা স্বাভাবিক নয়,
অপঘাতে মৃত্যু তো, তাই নিয়ম অনুযায়ী সৎকারের 3 দিন পরেই তার পরলৌকিক কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। এরপর আর দিন তিনিকের মধ্যেই সুকান্তর বাবা তার স্ত্রী ও পুত্রকে নিয়ে একেবারে পাকাপাকিভাবে কলকাতায় গিয়ে বসবাস করতে শুরু করেন। যদিও বহু বছর আগের ঘটনা, তবু যতদূর সুকান্তর মনে আছে, ওর বাবা সাথে করে কাকিমা আর তার নিছকে দুগ্ধপোষ্য ছেলেটাকে কলকাতার ফ্ল্যাটে নিয়ে যেতে চেয়েছিলেন। অনেকবারই সুকান্তর মা আর বাবা সেই অনুরোধ করেছিলেন কাকিমাকে। মা বহুবার বলেছিলেন, এত জিদ্দিপনা আর দেখাসনি তুই ছোট, এ আমি বলে দিলাম। বড়দের কথা এভাবে অমান্য করতে নেই রে। বলি, বাচ্চাটার কথা তো তুই ভাববি নাকি নাকি সেটুকু ভাবার প্রয়োজন মনে করছিস না? ও একা একা কিভাবে বড় হবে এখানে শুনি? শহরে গেলে 10 জন মানুষের সাথে চেনা পরিচয় হবে, একটা ভালো স্কুলে পড়তে পারবে, নতুন একটা জীবন পেলে ওর বাপের শোক ভুলতে কম সময় লাগবে। আর এখানে পড়ে থাকলে অমর স্মৃতি তোকে কুড়ে কুড়ে খাবে। আর তাছাড়া একটা কথা ভাব, এখানে সুকু আর রেবু 2 ভাই মিলেমিশে একসাথে বেশ বড় হচ্ছিল। এখন সুকু চলে যাচ্ছে, রেবু একা হয়ে পড়ছে। এতে ওর মনের অবস্থাটা কি হচ্ছে সেটা তুই ভাবছিস না একবারও? দিদি, তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পারছি গো, কিন্তু কি বলতো, তোমার দেওরকে ছেড়ে আমি কি করে যাই বলো তো? আমিও তোমাদের সাথে কলকাতায় চলে গেলে এই বাড়িতে একা একা সে থাকবে কি করে? পাগলামি করছিস তুই ছোট, এটাকে পাগলামি করা বলে। লক্ষ্মী বোন আমার, অমন করে না, মেনে নেওয়ার চেষ্টা কর। ঠাকুর তো আর বেঁচে নেই, কোনোদিনও ফিরবে না। এই বাড়িতে তোকে একা থাকতে হবে তোর ছেলেকে নিয়ে। কিন্তু এত করে বলার বা বোঝানোর পরও কাকিমা ওই গ্রামের বাড়ি ছেড়ে পাকাপাকিভাবে কলকাতায় পাড়ি জমাতে রাজি হননি কিছুতেই। গ্রাম ছাড়ার দিন কাকিমার কান্না ভেজা স্বর আজও কানে বাজে সুকান্তর। হাতের চেটোয় চোখের জল মুছে ভাঙা গলায় কাকিমা জিজ্ঞাসা করেছিলেন, আপনারা তবে সত্যি গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন দাদা? এরপর থেকে কি একেবারে শহরেই থাকবেন আর কখনো এই গ্রামে ফিরবেন না? জিনিসপত্রগুলো শেষবারের মতো গুনে নিতে নিতে মুহ্যমান স্বরে উত্তর দিয়েছিলেন বাবা। হ্যাঁ ছোট বৌমা, তোমায়ও তো কতবার করে আমাদের সাথে যেতে বললাম ছোট বৌমা, কিন্তু তুমি কিছুতেই এই গ্রামের বাড়ি অমুর স্মৃতি ছেড়ে যেতে চাইলে না। আমি অমুকে ছাড়া এ বাড়ি কল্পনাও করতে পারি না, বিশ্বাস করো। তাছাড়া ওখানে ব্যবসাটার কি অবস্থা সেটাও তো জানি না, বহুদিন কোনো খোঁজ খবর রাখিনি। তবে তুমি একদম ভেবো না, আমরা প্রায়ই গ্রামে আসবো, তোমাদেরও ছুটি ছাটাই নিয়ে যাব কলকাতায়। তোমরা কিন্তু সাবধানে থেকো কেমন? ছেলেটাকে দেখে রেখো, এত ছোট বয়সে বাপকে হারালো বেচারা। কখনো টাকা পয়সার কোনো দরকার হলে আমায় জানাতে কোনো দ্বিধা করো না যেন বৌমা। আজ তবে আসি, খুব শিগগিরই আবার আমরা আসবো, তখন কয়েকদিন থেকে যাব কেমন? সেদিন ছোট কাকিমাকে দেওয়া কথার সবটা অবশ্য আর রাখতে পারেননি সুকান্তর বাবা। কলকাতায় এসে সুকান্ত সেখানকার নতুন এক স্কুলে ভর্তি হলো। ক্লাস 11-এ পড়াশোনার চাপ বাড়তে থাকলো ক্রমশ। সুকান্তর ঠাকুরদার আমলের এক ব্যবসা ছিল কলকাতায়, সাথে একটা ছোট ফ্ল্যাটও। সেই ফ্ল্যাটেই নতুন সংসার পাতা হলো। মা আস্তে আস্তে সব গুছিয়ে নিতে লাগলেন। তবে চলে আসার আগে সুকান্তর মা তার ছোট যাকে একরকম জবরদস্তি একটা প্রতিশ্রুতি দিতে বাধ্য করেছিলেন। ছোট, তুই আমাদের সাথে কলকাতায় গেলি না সে নয় মেনে নিলাম, কিন্তু মাঝে মাঝে তুই রেবুকে নিয়ে গিয়ে কলকাতায় কদিন করে থেকে আসবি, কথা দে। তোর বড়দা নয়তো সুকু এসে তোদের কলকাতা নিয়ে যাবে, আবার পৌঁছেও দিয়ে যাবে। তা অবশ্য গিয়েছিলেন ছোট মা,
ছেলেটাকে সাথে নিয়ে গিয়েছিলেন কলকাতায় ভাসুরের বাড়িতে। তবে তা বার দুয়েক মাত্র। ওদের ব্যবসাটা তেমন বিশাল কিছু নয় ঠিকই, তবে আবার একেবারে ছোটও বলা চলে না মোটেও। কলকাতার বুকে মোমবাতির ব্যবসাটা আজ অবধি বেশ ভালোভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে দীপাবলি বা শবে বরাত এই ধরনের অনুষ্ঠানের সময় তো রমরমিয়ে চলে দোকান। এছাড়াও বড় বড় মন্দির গির্জার সাথে কন্ট্রাক্ট করা রয়েছে। এমনকি স্পেশাল অর্ডার দেওয়া 5 ফুট উচ্চতার ইয়া মোটা প্রায় থামের মতো এক একটা মোমবাতিও ডেলিভারি যেতে দেখেছে সুকান্ত। ওরা যখন গ্রামে ছিল তখন ব্যবসাটা দেখাশোনা করত ওর বাবার পিস্তুত ভাই, অর্থাৎ সুকান্তদের এক কাকা। সে অবশ্য ব্যবসা দেখার পাশাপাশি নিজের পকেটের দিকটাও বেশ ভালো করেই দেখেছে। বিশ্বাস করে তার উপর ব্যবসাটা পুরোপুরি ছেড়ে রাখার ফল হাড়ে হাড়ে টের পেয়েছেন সুকান্তর বাবা। কলকাতায় আসার পর তাকে হঠিয়ে সেই থেকেই হাল ধরেছেন তিনি। প্রত্যেক মাসে ছোট মাকে কিছু করে টাকাও পাঠান তিনি। এখন অবশ্যই বাবার সাথে সুকান্ত নিজেও দেখাশোনা করে। প্রথম দিকে বাবাকে কলকাতার ব্যবসার পাশাপাশি গ্রামের চাষবাসও দেখাশোনা করতে হতো, যাতায়াত করতে হতো। একটা সময় থেকে শরীর জবাব দিতে আরম্ভ করল। এখন আর তিনি একদমই পারেন না, বয়স বেড়েছে যথেষ্ট। এখন চাষবাসের পুরোটাই দেখে সুকান্তর পিঠোপিঠি খুড়তুতো ভাই রেবন্ত। এবার সুকান্তর অনিচ্ছা সত্ত্বেও জোর করে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ঠেলে গ্রামে পাঠিয়েছেন বাবা। প্রায় বছর 12.5 পরে গ্রামের মাটিতে পা রেখেছে সুকান্ত। ওর বাবা শেষবার কত যুগ আগে যে গ্রামে এসেছিলেন এখন তা মনে পড়ে না সুকান্তর। শারীরিক ক্ষমতা নেই আর বাবার। সুকান্তকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওর বাবা রাজি করিয়েছেন যাতে ও এবার গ্রামে গিয়ে চাষবাসের দিকটাও অল্প বিস্তর দেখাশোনা করে। তাই জন্যই এত বছর পরে সুকান্তর গ্রামে আসা। থাকবে কয়েকদিন, তাও খুব বেশি হলে হয়তো দিন 10 কি 12। কারণ বহু বছর কলকাতার আবহাওয়ায় অভ্যস্ত সুকান্তর আর গ্রামের পরিবেশ বেশি দিন ভালো লাগে না, মানিয়েও নিতে পারে না। চটপট কাজ মিটিয়ে নিয়ে কলকাতার ফ্ল্যাটে যতক্ষণ ফিরে যেতে না পারছে ততক্ষণ ওর শান্তি নেই। তবুও ছোটবেলা কেটেছে তো কোথাও একটা আত্মিক টানও অনুভব করেও। শুয়ে শুয়ে ওর স্বরচিত একটা কবিতা আওড়াতে থাকে আপন মনে। মুছে যাওয়া স্মৃতিগুলি হারিয়েও না হারায়, যৌবন ভরে ওঠে রাশি রাশি না পাওয়ায়। শৈশব হারানো মানে ক্ষতি সবচেয়ে বড়, জীবনটা কিছুতেই যেন হয় না সড়গড়। কতদিন কেটে গেল হিসেব না মেলে, জীবন জুড়ে কি হারালে আর কি পেলে। জীবনটা খুব ছোট, করে নাও উপভোগ, বাদ দাও তুচ্ছ গুণ ভাগ যোগ বিয়োগ। দিনক্ষণ পেরোলেও স্মৃতি ভোলা সোজা নয়, যদি ফিরে পেতাম তা বারে বারে মনে হয়। ব্যস্ত জীবনে শুধু সম্বল স্মৃতিটাই, ভেবে দিন কাটে, শুধু ভাবি আর ভেবেই যাই। দিন রাত সর্বক্ষণই ভরে থাকে বিষাদে, মনে পড়ে শৈশব, ভাবি একা বসে ছাদে। একটা ছোট্ট শ্বাস পড়ল সুকান্তর। না, আর ভেবে কাজ নেই। দিন তো এগিয়ে চলবেই নিজের নিয়মে। কার ক্ষমতা আছে তাকে আটকে রাখার? তবু সাজানো গোছানো জীবনের উপর অকস্মাৎ এমন প্রবল ঝাঁকুনি কতজন সহজে মেনে নিতে পারে? তা সে যত বছর আগের কথাই হোক না কেন। একটা নিয়মের ছন্দে চলা সংসার হঠাৎ করে কিভাবে যেন উল্টো পাল্টা হয়ে গেল। তোর কিসের ভয়? আমি কি তোর কোনো ক্ষতি করতে পারি বল? যে তুই আমার সাথে যাই ক্ষতি করিস না কেন, কিন্তু
জানি যে সেদিন তুই যা করেছিস তা ঠিক নয়। তুই একই দলে নাম লেখালি বাবা। কষ্ট হয়, বড় কষ্ট হয় রে। কেন এমন করলি বাপ? বল বল আমাকে, কেন এমন করলি? বল না বাবা, কি ক্ষতি করেছিলাম আমি তোদের? কি চুপ করে রয়েছি বড়? বল না বাবা, কেন করলি তুমি এটা? কেন কাউকে কিছু বললি না? চুপ করে কেন রইলি? কিসে রাখছিল তোর আমার উপর? আমি যে এই উত্তরটুকু পাওয়ার জন্য বারে বারে ফিরে আসি তোর কাছে। আবার সেই এক কাতর কণ্ঠস্বর। এই গ্রামের বাড়িতে আসার পর থেকেই এই উপদ্রবটা শুরু হয়েছে। তবে প্রথম দিকে সুকান্ত ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে শুনতে পেত এই স্বর। এখন জাগরণেও যখন তখন কানের পর্দায় এসে আঘাত হানে। কিন্তু কেন? সেদিন সুকান্তর হাতে আদৌ কি কিছু ছিল? দুই হাত দিয়ে কান চেপে ধরল সুকান্ত। এই শিরশিরে ঠান্ডাতেও দরদর করে ঘাম হচ্ছে ওর। পা গুটিয়ে বসল বিছানায়। চাদর দিয়ে গোটা গা খুব ভালো করে মুড়ে নিল, যেন ওই চাদরের আবরণ দিয়েই ওই কণ্ঠস্বরকে আর নিজের কর্ণগহ্বরে প্রবেশ করতে দেবে না ও। না, আর না। এভাবে বেশি দিন চললে ও তো একেবারে বদ্ধ পাগল হয়ে যাবে। এবার যত তাড়াতাড়ি সম্ভব ওকে কলকাতায় ফিরে যেতে হবে, তা সে যেভাবেই হোক। অবশ্য তাতে ওকে নিস্তার মিলবে। যদি এই কণ্ঠস্বরটাও পিছু নেয়, তখন কোথায় পালাবে সুকান্ত? শুকু, এই নাও ধরো, তোমার জন্য চা করেছি। আর চায়ের সাথে আর কি খাবে বলো? ডিম ভাজবো একটা, নাকি রাত্রে একেবারে ডিমের ঝোল খাবে? এখন একটু পাঁপড় ভেজে দিই, বরং কয়েকটা পাঁপড় খাও, নয়তো চিড়ে ভাজা। তুমি বললে কিন্তু আমি মুড়িও মেখে দিতে পারি সর্ষের তেল দিয়ে, সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দেব। ছোটমার ডাকে ধ্যান ভঙ্গ হলো সুকান্তর। তাড়াতাড়ি গা থেকে চাদরটা সরিয়ে দিয়ে সোজা হয়ে বসে হতবাক স্বরে সুকান্ত বলে ওঠে, ছোট মা, তুমি তো মিনিট 10 আগেই চা দিয়ে গেলে, সাথে নারকোল নাড়ু দিলে। আমি রান্নাঘরের সামনে দাঁড়িয়ে চা খেলাম। কাপ আর নাড়ুর রেকাবিটা আমি রান্নাঘরের মেঝেতে নামিয়েও রেখে এসেছি। তাহলে এখন আবার চা করলে কেন ছোট মা? ছোট কাকির স্বরে এক রাশ বিস্ময়ে ঝরে পড়ল। কি বলছো তুমি শুকু? একটু আগে চা দিলাম মানে? আমি তো এই সবে গা হাত পা ধুয়ে দোতলা থেকে নেমে এসে চা করলাম। বিকেলে গা ধুয়ে কাপড় কেচে সব গুছিয়ে তবে আমি চা করি। তুমি তো জানো আমি তো একতলায় ছিলামই না এতক্ষণ। তোমায় চা কে দিল? উত্তেজনায় খাট থেকে নেমে পড়ল সুকান্ত। তার গলার স্বর এমনিতেই চড়ে গিয়েছে। তুমি দোতলার ঘরে ছিলে মানে? তুমি তো আমার রান্নাঘরে ডেকে চা দিলে, তারপর বাগানে গেলে। আমি রান্নাঘরের সামনে দাঁড়িয়ে চা খেতে খেতে জানলা দিয়ে তোমায় দেখলাম বাগানের ভেতর ঝোপের মধ্যে কিছু করছো। আমি আবার তোমায় ডাকলাম, উঠে আসতে বললাম, আর তুমি বলছো যে তুমি দোতলার ঠাকুর ঘরে ছিলে। ছোটমার দুই চোখ কপালে উঠে গেল। শুকু, আমার মনে হয় তোমার নির্ঘাত কোথাও একটা ভুল হচ্ছে। হয়তো শুয়ে থাকতে থাকতে তোমার চোখ লেগে গিয়েছিল, তুমি স্বপ্ন দেখে থাকবে। তুমি দেখো আমি কাপড়টা এখনো গুছিয়েও উঠতে পারিনি, কোনো ক্রমে জড়িয়ে রেখেছি শুধু। দোতলার কল ঘরে গা ধুয়ে আমি সোজা গিয়ে সন্ধ্যা দিলাম, তারপর ঠাকুর ঘর থেকে এসে আগে তোমায় চা করে দিলাম। তাছাড়া এই ভর সন্ধেবেলা আমায় কখনো বাড়ির বাইরে যেতে দেখেছো? আর ঘরে তো নারকেলই নেই, আমি নাড়ু কোথা থেকে দেব তোমাকে? ছোটমার যুক্তি একেবারে অকাট্য। কিন্তু সুকান্ত যে ঘুমিয়ে পড়ে কোনো স্বপ্ন দেখেনি সেই বিষয়েও ও 100 নিশ্চিত। মরিয়া হয়ে সুকান্ত বোঝানোর চেষ্টা করল ছোটমাকে,
বিশ্বাস করো ছোট মা, আমি একদমই ঘুমাইনি। তাছাড়া দুধ মেশানো কড়া চা খেয়ে আমার জিভ এখনো কোষ্টি মেরে গেছে। দুধ চা? কি বলছো কি তুমি শুকু? তুমি দুধ চা খেয়েছো মানে? কি করে খেলে? তোমার মাথা ঠিক আছে তো? তোমাদের দাদুর আমল শেষ হওয়ার পর থেকেই এই বাড়িতে কখনো আর দুধ চা হতে দেখেছো? তার পরিচিত একজন ভদ্রলোকের নিজস্ব খাটাল ছিল। তোমাদের দাদু যখন জীবিত ছিলেন তখন তো তিনি ওই ভদ্রলোককে দিয়েই মোষের দুধ বাড়িতে আনাতেন। সেই দুধেই তো চা হতো। তুমি আর রেবুও ছোটবেলায় মোষের দুধ খেয়েছো। তোমার জন্মদিনে ওই মোষের দুধের পায়েস করা হতো। বাড়িতে মোষের দুধের মিষ্টি, তারপর পৌষ মাসে পিঠেও বানানো হতো। তখন অবশ্য মোষ, গরু বা ছাগল, বাঘ, সিংহ কারোর দুধ নিয়ে মাথা ঘামানোর মতো মনের অবস্থা ছিল না সুকান্তর। সে বুঝতে পারছে সে সম্পূর্ণ সজ্ঞানেই ছিল পুরো সময়টা। আবার ছোট মাও বানিয়ে বানিয়ে এমন উদ্ভট গল্প বলবেন না। তাহলে কোনটা ঠিক? এই ভাবনাতেই তার মাথা খারাপ হয়ে যাচ্ছিল তখন। মা, কি গো তুমি এই ঘরের চৌকাঠে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? কাকে চা দিতে এসেছো তুমি? চা খাওয়ার লোক আর কে আছে? অন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে ঢুকতে মাকে জিজ্ঞাসা করা কথাটা শেষ করতে পারল না রেবন্ত। ভূত দেখার মতো ভীষণ চমকে উঠে লাফিয়ে 4 পা পিছিয়ে দাঁড়ালো সে। তার ষড়যন্ত্র চিরে বেরিয়ে এলো কয়েক টুকরো শব্দ। দাদা, তুই তুই এখানে কখন এলি? কিভাবে এলি? তাহলে আমি পেছনের ঘরে তোকে হিসাবপত্র, তুই এখানে এই ঘরে? ছোট মা তার ছেলের অবস্থা দেখে ব্যস্ত হয়ে উঠলেন। ও মা, এ কি রে? কি হয়েছে বাবা তোর? তুই অমন কেন করছিস? ও রেবু, রেবু! তাড়াতাড়ি বিছানা থেকে নেমে এগিয়ে এলো সুকান্ত। ভাই, কি হয়েছে রে? অমন করছিস কেন তুই হঠাৎ? শরীর খারাপ করছে নাকি? ডাক্তার ডাকবো? কিন্তু প্রশ্নের উত্তর দেবে কি? রেবন্তর হাত পা তখন ওর পেটের ভিতর সেঁধিয়ে যাচ্ছে। মুখ থেকে কথা বেরোচ্ছে না। ছোট মার সুকান্ত অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন রেবন্তর দিকে। স্থির হতে প্রায় 15 মিনিট মতো সময় নিল রেবন্ত। তারপর খুব ধীরে ধীরে বলল, দাদা, আমি সেই বিকেল থেকে পেছনের ঘরে বসে টানা তোর সাথে চাষের হিসাব নিকাশ করেছি। তারপর এক্ষুনি সেই ঘর থেকে বেরিয়ে এসে দেখি তুই এই ঘরে বসে আছিস। ধপাস করে বিছানায় বসে পড়ে সুকান্ত। কি বলছিস ভাই? আমি আজ দুপুরে সেই একবারই পিছনের ঘরে গিয়েছিলাম, তারপর তো আর যাইনি। আর তুই বলছিস গোটা দুপুর তুই আমার সাথে বসেছিলি? আমি একটু আসছি। ও ঘর ফাঁকা, কেউ নেই ওই ঘরে। ও ঘর ফাঁকা। সুকান্ত এবার একটু চটেই গেল। ওই ঘরে কেউ থাকবে মানেটা কি বলতো? ওই ঘরে থাকার প্রশ্ন আসছে কোথা থেকে? তোর সামনে এই যে জলজ্যান্ত আমি বসে আছি, এটার তাহলে কি ব্যাখ্যা দিবি? তুই কি আমার ভূত প্রেত ভাবছিস? বলতো, তোর কি সত্যি বিশ্বাস হচ্ছে না যে এটা আমি? তেমন হলে আয়, এসে ছুঁয়ে দেখ আমায়। যদি আমি মানুষ না হই তাহলে তুই আমায় ছুঁতেই পারবি না। হয়তো তোর মনে হবে তুই বরফে হাত ছুঁয়েছিস। রেবন্ত তাড়াহুড়ো করে দাদাকে কিছু একটা বোঝাতে যাবে, ঠিক এমন সময় যা ঘটল তার থেকে একটা বড় সড়ো বিস্ফোরণ ঘটলেও বোধহয় মুহূর্তটা এত সাংঘাতিক হয়ে উঠত না। বারান্দার গ্রিলের গেট ঠেলে জামার বোতাম খুলতে খুলতে ঢুকে আসছে রেবন্ত। কি হলো গো? তোমরা দুজন দুটো পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছো কেন?
রান্নাঘরে বসে সিদ্ধ ডিমের খোলা ছাড়াতে ছাড়াতে বারবার আনমনা হয়ে যাচ্ছিলেন অপর্ণা। কিরকম ব্যাপার হলো? সুকান্ত বলল যে অপর্ণাই তাকে ডেকে চা আর নাড়ু দিয়েছেন, অথচ অপর্ণা তো জানেন সত্যিটা, তিনি কোনো নারকেল নাড়ু দেননি সুকান্তকে। তার উপর আবার সুকান্ত বলছে যে সে দুধ মেশানো চা খেয়েছে, অথচ এই বাড়িতে দুধ দেওয়া চায়ের পাট কবেই উঠে গিয়েছে। প্রথমে অপর্ণা যাও বা ভাবছিলেন যে সুকান্ত হয়তো ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছিল, কিন্তু রেবন্ত এসে যা বলল তা থেকে বোঝাই যাচ্ছে যে ব্যাপারটা অতটাও সহজ নয়। রেবন্ত নাকি বিকেল থেকে পিছনের ঘরে বসে ঘন্টার পর ঘন্টা ধরে তার দাদার সাথে চাষের হিসাব নিকাশ করেছে। তাহলে অপর্ণা চা নিয়ে গিয়ে কার সাথে অতক্ষণ ধরে কথা বললেন? আর সবার শেষে গেট খুলে রেবন্তর প্রবেশ। না 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 না, একটা খুব বড় গন্ডগোল হচ্ছে কোথাও। চিন্তাগুলো সমানে মাথার মধ্যে কামড় বসিয়ে চলেছে অপর্ণার। কি জ্বালা! ওই যা, ডিমগুলোয় নুন হলুদ গুঁড়ো লঙ্কা কিছু না মাখিয়ে সোজা কড়াইয়ের ফুটন্ত তেলের উপর ছেড়ে দিল অপর্ণা। আসলে মনটা এত অন্যমনস্ক হয়ে রয়েছে। কাজ সারতে সারতে বারবার অন্যমনস্ক হয়ে পড়ছে অপর্ণা। এমন সময় হঠাৎ অপর্ণার কানে এলো সুকান্তর গলা। সে গলার স্বর বেশ উচ্চ গ্রামে রেখেই কারোর সাথে কথা বলছে। আওয়াজটা আসছে সুকান্তর ঘরের দিক থেকে। এই রান্নাঘর থেকে একমাত্র সুকান্তর ঘরটাই কাছাকাছি। খুব স্পষ্ট না হলেও ওই ঘরে কথাবার্তা হলে কিচেন থেকে সেটা আবছা বোঝা যায়। প্রথমে অপর্ণা ভাবলেন যে সুকান্ত বোধহয় রেবন্তর সাথে কথা বলছে, কিন্তু পরক্ষণেই ভুল ভাঙে অপর্ণার। তার কথা বলার ধরনেই বোঝা যাচ্ছে যে যার সাথে সুকান্ত কথা বলছে তিনি বয়সে কোনো প্রবীণ ব্যক্তি। কারণ যে দুটো একটা টুকরো কথা অপর্ণা শুনতে পাচ্ছেন তাতে বুঝতে পারছেন যে সুকান্ত অত্যন্ত সম্ভ্রমের সাথে কথা বলছে। অপর্ণার ভুরুতে ভাঁজ পড়ল। তিনি ভেবে পেলেন না এমন সময়ে তাঁদের বাড়িতে বয়স্ক মানুষ বলতে কে আসতে পারেন। ডিমের কড়ায় জল ঢেলে সেগুলোকে ঢাকা দিয়ে অপর্ণা উঠে দাঁড়ালেন। হাত ধুয়ে বেরিয়ে এসে সুকান্তর ঘরের দিকে পা বাড়িয়েছেন, ঠিক তখনই সুকান্তকে দেখা গেল রান্নাঘরের দিকে আসতে। ছোট মাকে দেখে সুকান্ত তার কাছে এসে বলল, ছোট মা, ওই পাড়া থেকে সূর্য পিসি এসেছেন। সূর্য পিসি মাঝে সাঝে আসেন বটে, তবে মাঝখানে বহুদিন আসেননি। অপর্ণা তাড়াতাড়ি এগিয়ে গেল সুকান্তর ঘরের দিকে। ও মা, সূর্য ঠাকুরজি, কখন এলে তুমি? কতদিন পর এলে। বসো বসো, চা খাবে তো? অপর্ণার অভ্যর্থনায় যেন বিশেষ খুশি হলেন না পিসি। গোমরা স্বরে বললেন, থাক বৌদি, তোমায় এখন আর আমার জন্য চা করতে যেতে হবে না। আমি চা খাবো না। তুমি রান্নাঘরে গেলে সেই তো আমায় একাই বসে থাকতে হবে। এসে থেকেই তো একলা ভূতের মতো বসে আছি, তোমাদের কারোর কোনো পাত্তাই নেই। অপর্ণা চমকে উঠলেন। বলে কি সূর্য? এতক্ষণ যে সুকান্ত কথা বলছিল সূর্যর সাথে। প্রচণ্ড আতঙ্কে অপর্ণার শির দ্বারা বেয়ে হিমস্রোত নামতে লাগলো। অপর্ণা বললেন, কেন ঠাকুরজি, এক্ষুনি সুকু ছিল না তোমার সাথে? সুকু মানে কমুদার ছেলে? উমা, সে এসেছে বুঝি কলকাতা থেকে? কবে এলো? কতদিন দেখিনি গো ছেলেটাকে। সেই যে অমুদা চলে যাওয়ার পর কমুদা তার ছেলে আর বউকে নিয়ে শহরে চলে গেল, তারপর থেকে তো আর কোনোদিনও দেখাই হয়নি ওদের সাথে। কেমন আছে গো কমুদারা? বৌদির শরীর আবার ভালো আছে তো? সুকু কত বড়টি হলো গো, বিয়ে খাওয়া করেছে নাকি? তারপর এদিক ওদিক তাকিয়ে গলা খাদে নামিয়ে সূর্য ফের বললেন, তা হ্যাঁ গো বৌদি,
সে ছোড়া আবার কাউকে কিছু বলে টলে দেয়নি তো? একদিন পর কি করতে এসেছে গায়ে? ভয় লাগে গো বৌদি, বুঝি তো না কার মনে কি আছে। তখন ছোট ছিল, ভয় খেয়ে কাউকে কিছু বলেনি, কিন্তু কখনো বলবে যে না তা নিশ্চয়তা কিসে? হাজার হোক এখন সে ডাগর হয়েছে, যদি সে এখন সব কথা কুমুদাকে গিয়ে বলে দেয়, কি হবে ভেবেছো একবারও? কুমু অর্থাৎ কমলেশ সুকান্তর বাবার নাম, আর কাকার নাম ছিল অমলেশ। তারা দুই ভাই গ্রামে কুমু আর অমু নামেই আজও পরিচিত। যাই হোক, সরজুর কথাবার্তা সব শুনে নেওয়ার পর আর যে কোনো প্রশ্ন করার মানে হয় না তা বুঝতে অপর্ণার সময় লাগলো না। একবার ভাবলেন সুকান্তকে ডেকে জিজ্ঞাসা করবেন, কিন্তু পরক্ষণেই তার মনে অন্যরকম একটা ভয়ের সঞ্চার হলো। তিনি যে সুকান্তকে ডাকবেন সে যদি আসল সুকান্ত না হয়? আচ্ছা, একটু আগে অপর্ণা যার সাথে কথা বলছিলেন সে আসল সুকান্ত তো? আর শুধু সুকান্ত কেন, দুজন রেবন্তর মধ্যে কে আসল? আদৌ কি কেউ আসল? ভয়ে অপর্ণার গলা কাঠ হয়ে গেল। হঠাৎ তার আরো একটি কথা মনে হতে থাকে, সরজু, এই সরজুটা আসল তো? কোনো একটা অছিলায় সরজুকে বসিয়ে রেখে দৌড়ে একবার সরজুদের বাড়ি ঘুরে এলে কেমন হয়? যেমনি ভাবা তেমনি কাজ। ঠাকুরজি, আমি তোমাকে পরে সব কথা খুলে বলছি, আর 5টা মিনিট তুমি একটু একা বসো লক্ষ্মীটি। আমি এক্ষুনি আসছি, এই যাবো আর আসবো, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, আমি এই যাবো আর আসবো। বলেই সরজুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অপর্ণা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। কোনো দিকে না তাকিয়ে পিছনের বাগানের রাস্তা ধরে উদ্ভ্রান্তের মতো দৌড়াতে আরম্ভ করলেন। সরজুদের বাড়ি পৌঁছে প্রথমেই দর্শন মিলল সরলার। অপর্ণা বুদ্ধি খাটিয়ে সরজুর বোন সরলাকে হেসে হেসে বলল, সরলা ঠাকুরজি, তোমায় ডাকতে এলাম। তোমার দিদি তো আমাদের বাড়িতে, তুমিও বরং আমার সাথে চলো, একসাথে বসে একটু গল্প গুজব করা যাবে। সরলা কিন্তু অপর্ণার কথার কোনো উত্তর দিল না, এমনকি একবারও তাকালেও না অবধি অপর্ণার দিকে। সে আপন মনে তাদের বাঁধানো কুয়ো পাড়ে বসে এক গাদা জামাকাপড় কাচ্ছে মনোযোগ সহকারে, গা ধুচ্ছে কুয়োর জলে। দাঁই করে রাখা কাঁচা জামাকাপড়গুলো নিয়ে এবার সে উঠোন থেকে দাওয়ায় উঠে এলো। তারপর কোনো দিকে না তাকিয়ে সেখানে টাঙানো উঁচু দড়িতে কাপড় জামাগুলো মেলতে লাগলো। তারপর হয়তো সন্ধ্যা দিতে ঘরে চলে গেল। অপর্ণাকে মোটেও পাত্তা দিল না সে। অপর্ণা আর কথা বাড়ালেন না, যদিও তিনি যে কাজে এসেছিলেন তা মোটেও সম্পন্ন হলো না। অর্থাৎ যে সরজু এখন অপর্ণার বাড়িতে বসে রয়েছে সে মিথ্যা কিনা সেটা বোঝা গেল না। তবু কিছুটা নিশ্চিন্ত হয়ে বাড়ির পথ ধরলেন অপর্ণা। তাড়াতাড়ি হাঁটা লাগিয়ে বাড়ি পৌঁছে হাঁপাতে লাগলেন তিনি। তারপর আঁচলে ঘাড় গলা মুছে নিয়ে নিজেকে সুস্থির করে এক ঘটি জল খেয়ে সোজা সরজুর সামনে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু সরজুর প্রথম বাক্যে তার পায়ের তলার মাটি সরে গেল। অপর্ণাকে দেখেই সরজু বলে উঠলেন, উমা বৌদি, কোথায় ছিলে গো তুমি এতক্ষণ? এসে থেকে তোমায় দেখতে পাচ্ছি না মোটে, খুব বুঝি কাজে ব্যস্ত? অপর্ণার মুখের কথা মুখেই রয়ে গেল। সরজু এই কথা বলছেন, তাহলে সরলা কি বলবে? সেও কি বলবে যে সে অপর্ণাকে দেখেনি, তার সাথে অপর্ণার দেখাই হয়নি? উফ, অপর্ণা তো পাগল হয়ে যাবেন এবারে। তিনি স্থানুর মতো একইভাবে দাঁড়িয়ে রইলেন ওখানে। খাটের উপর গ্যাঁট হয়ে বসে সরজু আপন মনে খানিক বকবক করল। তারপর অপর্ণাকে গন্ডা গন্ডা জ্ঞানের বাণী শুনিয়ে বিদায় নিলেন। সরজু চলে যেতেই অপর্ণা সোজা নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন।
হ্যারিকেনের শিখাটা সামান্য কমিয়ে দিয়ে চোখ বুজে ঠায় শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়লেন বুঝতেই পারলেন না। ঘুম যখন ভাঙল তখন কটা বাজে তা বুঝতে পারলেন না অপর্ণা। ধর্মর করে উঠে বসলেন বিছানায়। হে বাবা, ছেলে দুটো না খেয়ে শুয়ে পড়ল তবে। তিনি ঘুমাচ্ছেন বলে হয়তো ওরা ডাকেনি। সর্বনাশ, ডিমের ঝোল বসানো ছিল যে, এতক্ষণে সেই সব যে পুড়ে ঝামা হয়ে গিয়েছে তার বলার অপেক্ষা রাখে না। দুইবার নাক টানলেন অপর্ণা। পোড়া গন্ধ আসছে কি? আর তিলমাত্র সময় নষ্ট না করে লাফিয়ে উঠে ঘুম চোখে দৌড়ে রান্নাঘরে গিয়ে অপর্ণা দেখলেন দুই ভাইতে মিলে দিব্যি খেতে বসেছে। ভাত, ডিমের ঝোল আর কাঁচা পিঁয়াজ। অপর্ণাকে দেখে সুকান্ত বলে উঠল, এই তো ছোট মা, তুমি উঠে পড়েছ? তুমি শুয়েছিলে বলে আর ডাকিনি। সারাদিন এত কাজকর্ম করে ক্লান্ত থাকো তুমি, আমরা নিজেরাই সব বেড়ে নিয়ে নিয়েছি। এসো এসো, তুমিও আমাদের সাথে খেতে বসে যাও। অনেক রাত হয়ে গিয়েছে ছোট মা। অপর্ণার ষষ্ঠ ইন্দ্রিয় সমানে ইঙ্গিত পাঠাতে থাকে যে ওই আহ্বানে সাড়া দেওয়া উচিত কাজ হবে না, কারণ তার সামনে যারা বসে আছে তারা আদৌ প্রকৃত সুকান্ত আর রেবন্তই তো। হ্যাঁ হ্যাঁ, এই তো আসছি এক্ষুনি বলেই সরে গেলেন কিচেন থেকে। সোজা গিয়ে ঢুকলেন রেবন্তর ঘরে। তিনি খুব ভালো করে জানতেন যে অস্বাভাবিক কিছুই তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তবু অপর্ণা যা দেখলেন তাতে তার হাত পা থর থর করে কাঁপতে লাগল। হ্যারিকেনের ভূষো কালি মাখা আবছা আলোয় তিনি স্পষ্ট দেখলেন রেবন্ত নিজের বিছানায় কোলবালিশ জড়িয়ে ধরে অঘোরে ঘুমিয়ে আছে। অপর্ণা নিশ্চিত হয়ে গেলেন যে এবার তিনি সুকান্তর ঘরে গেলে সুকান্তকেও সেখানেই দেখতে পাবেন। তিল বিলম্ব না করে অপর্ণা সোজা দৌড়ে গিয়ে ঢুকলেন সুকান্তর ঘরে। কিন্তু সেখানে গিয়ে যা দেখলেন তার অস্থিমজ্জা কেঁপে উঠল। সুকান্তর খাটে বাবু হয়ে বসে নিবিষ্ট মনে তাস খেলছে দুই ভাই সুকান্ত এবং রেবন্ত। অপর্ণা দিকভ্রান্তের মতো রান্নাঘরে গিয়ে দেখলেন ডিমের ঝোলের কড়া পুড়ছে চড়চড়, বাতাসে পাক খাচ্ছে ধোঁয়া। এতক্ষণে পোড়া গন্ধটা পেলেন অপর্ণা। উনত্রিশ বছর আগে এক গভীর রাত্রে আচমকা ঘুম ভেঙে যায় বছর 17 তরুণটির। খাট থেকে নেমে সাবধানে ঘরের দরজার ছিটকিনি খুলে বারান্দায় বেরিয়ে আসে সে। একবার কল ঘরে যাওয়া দরকার। বারান্দা ধরে সোজা গিয়ে উঠোন পার করে তবে পৌঁছানো যাবে কল ঘরে। দুই পা এগোতেই তার কানে আসে পাশের ঘরে খুব নিচু স্বরে কথা বলছেন কারা যেন। ছেলেটি একটু কান পেতে শুনতেই সে দুটি স্বরে চিনতে পারল, তার কাকিমা আর পাড়ার আরেকজন মহিলা, যাকে সে ও তার খুড়তুতো ভাই সরজু পিসি বলে ডাকে। গলার স্বরটা সহজেই চিনতে পেরেছিল সে। এত রাত্রে কাকিমার ঘরে সরজু পিসি কি করছেন ভেবে অবাক লাগে তার। ছেলেটি পা টিপে টিপে উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ায়। তারপর যা দেখে তাতে আতঙ্কে তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে আসতে চায়। বিছানায় চিত হয়ে পড়ে আছেন তার কাকা, দুটো চোখ খোলা, নিষ্প্রাণ, দৃষ্টি সিলিংয়ের দিকে আবদ্ধ। প্রচণ্ড ভয় পেয়ে তাড়াতাড়ি সরে আসতে গিয়েও পারে না। তাকে দেখে ফেলেন পাড়ার মহিলাটি। ছুটে এসে খপ করে ধরে তাকে টানতে টানতে ঘরের ভিতর নিয়ে আসেন মহিলা ও আরেকটি ছেলে। মহিলা ভয়ার্ত কণ্ঠে বলেন, বৌদি, সর্বনাশ হয়ে গেল গো,
ছোড়া কখন ঘুম ভেঙে বিড়াল পায়ে উঠে এসে এখানে দাঁড়িয়ে আড়ি পেতে আমাদের সব কথা শুনছিল আর সব কিছু দেখেছিল গো। এবার সব থেকে আগে এর তো একটা ব্যবস্থা করতে হবে। সব দেখে ফেলেছে কিন্তু এই ছেলেটা, এরপর কি আর চুপ থাকবে? গোটা গায়ে ঢেড়া পিটিয়ে বলে বেড়াবে। ততক্ষণে অন্য ছেলেটিকে দেখে নিয়েছে সে। তারই খুড়তুতো ভাই, নবম শ্রেণীর ছাত্র রেবন্ত। তাকে দেখা মাত্রই দুই চোখ বিস্ফারিত হয়ে ওঠে তার। অস্ফুট স্বর ঠিকরে আসে কণ্ঠনালী বেয়ে। সে বিশ্বাস করতে পারে না যে রেবন্ত তার নিজের বাবাকে খুন করার মতো কাজের সাথে যুক্ত রয়েছে। এমন সময়ে ধেয়ে আসে সরজু পিসির খ্যানখ্যানে গলার স্বর। শোনো ছেলে, খবরদার, যদি এই খবর কাকপক্ষিত টের পায় তবে কিন্তু তোমারও রেহাই নেই। এই আমি তোমায় স্পষ্টই বলে রেখে দিলাম, মনে রেখো। ওরা ওকে মেরে ফেলেনি, তবে বলেছিল যে কোনো রকম বেচাল দেখলেই তারও পরিণতি হবে তার কাকার মতো, আর চুপ থাকলে সে পাবে একটা মোটা সোটা টাকার অঙ্ক। এই বলে তাকে ঘরে শুতে পাঠিয়ে দিয়েছিল ওরা। সুতরাং পরের দিন স্কুল থেকে ফিরে সে শুনেছিল যে তার কাকা মারা গিয়েছেন। গ্রামগঞ্জের ব্যাপার তো, পুলিশি তদন্তের তেমন বালাই ছিল না। তাছাড়া সেও তো অনেকদিন আগের কথা। ছেলেটি সব জানত, ভয়ে চুপ করেছিল সে। কিসের টাকার কথা কাকিমা বলছেন তা তখনই না বুঝলেও পরে বুঝেছিল ছেলেটি। ক্ষতিপূরণ যা কাকা চলে যাওয়ার কদিন পরেই কাকার অফিস থেকে পেয়ে গিয়েছিলেন কাকিমা। কিন্তু তাকে কেন বাঁচিয়ে রাখলেন কাকিমা সেটা তখন না বুঝলেও আজ বোঝে ছেলেটি। কারণ সেই রাতে দুটি খুন এবং দেহ লোপাটের কাজ করা সম্ভব ছিল না ওদের পক্ষে। পরে হয়তো সরিয়ে দিত, কিন্তু কাকার শ্রাদ্ধ শান্তি মেটার পরই সে তার বাবাকে একরকম জবরদস্তি রাজি করিয়ে কলকাতায় পাড়ি জমায়। নইলে বাবার ইচ্ছা ছিল আরও কয়েকদিন থেকে যাওয়ার। অবশ্য কাকিমা কথা রেখেছিলেন, বেশ কিছু টাকা লুকিয়ে তুলে দিয়েছিলেন তার হাতে। সেই টাকার ঝনঝনানি মুখ বন্ধ রেখেছিল ছেলেটির। বর্তমান। অভিশাপ শব্দটি সত্যিই আছে। গ্রামের লোকজন আজও বলাবলি করেন, অমলেশের মতো নিরীহ ছেলেটাকে খুন করে কি পার পাবে ভেবেছিল কেউ? অমলেশকে কে বা কারা হত্যা করেছে তা না জানলেও সে যে খুন হয়েছে এটা সকলেই একটা সময়ে বুঝতে পেরেছিল। হত্যাকারীরাও পার পায়নি অবশ্য। কিছু বছর ঘুরতে না ঘুরতেই মা ছেলে দুজনকেই পাড়ি জমাতে হলো জমের বাড়ি। পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মরল রেবন্ত। অত ভালো সাঁতার জানা ছেলেটা কিভাবে যে গহীন জলের ওই অতলে তলিয়ে গেল কে জানে। দুদিন ধরে ঢের খোঁজাখুঁজি করেও তার দেহ মিলল না। ভেসে উঠল কিনা প্রায় 2.5 দিন পার করে তবে। ফুলে ফেঁপে ঢোল হয়ে যাওয়া, মাছে খুবলে খাওয়া এক বিভৎস দেহ। তা সেই শোক সহ্য করার ক্ষমতা আর কোন মায়েরই বা থাকে? ছেলের 3 দিনের শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার দিন 5 পরই এক ভর দুপুরে গলায় দড়ি দিয়ে নিজের ঘরের কড়িকাঠ থেকে ঝুলে পড়লেন অপর্ণা। মাঝের এই 5টা দিন অপর্ণা ঘরের দোর খোলেননি, কারোর সাথে কথা বলেননি, দেখা অবধি করেননি। এর কদিন যেতে না যেতেই পালা এসে গেল সরজু পিসির। সে পড়ল স্বয়ং মা মনসার কোপে। দিনের বেলা পুকুর থেকে স্নান করে ফেরার পথে মেয়েটাকে কেউটে সাপ কামড়ে মেরে ফেলল। তার কি দোষ তা অন্য কেউ না জানলেও সুকান্ত কিন্তু খুব ভালো করেই জানত। তবে কাকিমা কেন সরজুকে দলে টেনেছিলেন তা অজানাই থেকে গিয়েছে ওর। তখন সদ্য তরুণ সুকান্ত, হাতে অতগুলো কাঁচা টাকা পেয়ে আর মুখ খোলার প্রয়োজন মনে করেনি সে।
কাকিমা, ভাই আর সরজু পিসি মারা যাওয়ার পর এই প্রথম গায়ের বাড়ি এসেছে সুকান্ত। কিন্তু তারপর থেকে ঠিক কি যে হলো তা আজও বুঝতে পারে না সুকান্ত। বাড়িটা থেকে বেরোতে পারেনিও। প্রথম প্রথম কাকিমার ভাইকে দেখলে খুব ভয় লাগতো ওর। ওরা যে মানুষ নয়, শুধু সুকান্ত নয়, অপর্ণা, রেবন্ত কেউই এই বাড়িটা ছেড়ে বেশি দূর যেতে পারে না। গেলেও ফিরে আসতে হয়। তারা সারাক্ষণ কিসের যেন ভয় পায়। নিজেরা প্রেত হয়েও প্রত্যেক মুহূর্তে অতি প্রাকৃত কিছু দেখে ওরা ভয় পেতে থাকে। আর একজনও বন্দী হয়ে আছে তাদের বাড়ির আশেপাশে। সে হলো সরজু। কারণ সেও যে কোনোদিন মুক্তি পাবে না সে তো জানাই কথা। বাকি ছিল একা সুকান্ত। সুকান্তর এখানে আসার অল্প কয়েকদিনের মধ্যেই অবশ্য তার নিথর লাশটা রান্নাঘরের পিছনের জমি থেকে উদ্ধার করেছিলেন গ্রামবাসীরা। আমি এতবার না করার পরও পিঠে খেলে তুমি? হ্যাঁ, এ কি গিন্নি, তুমি এখানে? আমরা কেউ দিইনি গো দিদা, দাদু এটা জোর করে নিয়েছে। আমি জানি তো, আমি জানি তো, তো এরকমই। ওরে বাবা রে, গিন্নি তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর করবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। আজকে থেকে রয়েছি আমি এই সংসারে। আমার 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 লাঠিটা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, আমার লাঠিটা কোথায় গেল রে? আমার লাঠিটা। ওরে বাবা রে, এইবার পালাই, আমি পালাই, ছাদে পালাই, ছাদের দিকেই যাই, ছাদের দিকেই যাই।